ঈর্ষা কিশোর মানে টা কোন দিকে যাচ্ছে এটা এখনো জীবিত আছে, এই মেয়াদও শেষ হয়ে গেছে। সরকার একরকম মানে যুক্তি দিচ্ছে, ইশরাক শপথ না নিয়ে একরকম ক্ষমতায় বা একরকম দায়িত্ব পালনের জায়গায় চলে যাচ্ছে, যদিও তারও একটা ব্যাখ্যা ইশরাক দিচ্ছে। আসলে এই বিষয়টা কোন দিকে যাচ্ছে বা সামনে আরো কোন দিকে যাবে? আদালত যে রায় দিয়েছেন সেই রায়ের বিষয়ে আলোচনা করার কিছু নাই, এই জন্য যে আদালতের রায় পালন করাই হচ্ছে যারা স্টেক হোল্ডার বা আদালতের রায়ের সঙ্গে যারা সম্পৃক্ত অংশীজন তারা সেটা পালন করবে। সরকার আদালতের রায় পালন করেন নাই, কিন্তু এর বিরুদ্ধে কোনো আপিলও করেন নাই, এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেন। তাহলে যদি সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে থাকেন তাহলে তো সরকারের কাজ হচ্ছে আদালতের রায় মেনে নেওয়া। কিন্তু তারা সেটা মানেন নাই এবং ব্যাপারটি এখন এমন জায়গায় চলে গিয়েছে যেটি একটু জেদাজেদির পর্যায়ে চলে। এখন দেখেন, একই সরকারের শাসনামলে তিন রকম হয়েছে। একজন আদালতের রায়ে মেয়র হয়ে চট্টগ্রাম শহর চালাচ্ছেন, আরেকজন আদালতের রায় পেয়ে ঢাকা দক্ষিণে বসতে পারছেন, আরেকজন কোনো ধরনের নির্বাচন, কোনো যোগ্যতার পরীক্ষা, কোনো কিছু ছাড়া আদালত বা কোনো কিছুর তোয়াক্কা না করে একজন উপদেষ্টার তদবিরের বলে ঢাকা উত্তরের মেয়র হয়ে তিনি সেনাবাহিনীকে মশা মারার জন্য নিযুক্ত করার চেষ্টা করেছিলেন। এখন এই যে একই দেশের তিন আইন, তিন রকম বিষয়, চট্টগ্রামে আদালতের শাসন, ঢাকা দক্ষিণে আদালতের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না, ঢাকা উত্তরে তদবিরের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। মেধা না তদবির, তদবির তদবির। তো এটা তো হয়েছে, তার মানে একই দেশে তদবিরের চলছে, আদালতের শাসনও চলছে, আদালতের শাসন না মেনেও আন্দোলন চলছে। এখন এর উত্তর তো দিতে হবে তাদের যারা সংস্কারের কথা বলেন। যারা সংস্কারের কথা বলেন, এই যে বড় বড় সংস্কার তারা করবেন বলছেন, আহ তাদের এই কার্যক্রমের মধ্যে দিয়ে কিন্তু সংস্কার করার ক্ষেত্রে তাদের যে দুর্বলতা, এই দুর্বলতা প্রকাশিত হয়। তারা একই বিষয় তিন জায়গায় তিন রকম সিদ্ধান্ত নিচ্ছেন। তো এরা যে সংস্কারগুলি প্রস্তাব করবেন সব সংস্কারই যে একেবারে সঠিক হবে সেটা তো নাও হতে পারে। না হবার একটা সম্ভাবনা তো দেখা দিয়েছে। গুম কমিশন গুমের যে ঘটনাগুলি সেগুলিকে তদন্ত করছে। এই সরকারের একজন উপদেষ্টা আছেন, তার স্বামী গুম হয়েছিলেন কিছু সময়ের জন্য, এবং তিনি আমার স্কুলের বড় ভাই, আহ আমাদের প্রিয় এবি সিদ্দিক ভাই। কিন্তু উপদেষ্টা কিন্তু গুম কমিশনে গিয়ে বা তার স্বামীও গিয়ে কিন্তু গুম কমিশনে এই বিষয়ে বিচার প্রার্থনা করেন না। তো কেউ কেউ আছেন তাহলে বাংলাদেশে গুম হয়ে তারা বিচার চান না। তো এরকমও কিন্তু হচ্ছে, যারা কিনা গুমের বিচার করবেন বলছেন তারা নিজেরা হুম। নিজেরা ভিকটিম হওয়ার পরেও গুমের বিচার চাইছেন না। আপনি লক্ষ্য জি। করে দেখেন, আপনি লক্ষ্য করে দেখেন যে যখন এইরকম তীব্র জটিলতা চলছিল এবং নানান ধরনের বিষয় চলছিল সেই সময় ফোন কল প্রকাশিত হয়েছে, এবং এই ফোন কল নিয়ে নানান রকম আলাপ আলোচনা চলছে। তার মধ্যে পার্টি, ভিক্টিমের পার্টি বক্তব্য দিয়েছে যে প্রাইভেসি লঙ্ঘন করা খুবই অন্যায়। প্রাইভেসি লঙ্ঘন করা যদি অন্যায় হয়ে থাকে তাহলে এর আগে যে বিভিন্ন ফোন কল প্রকাশিত হয়েছিল, যেটা নিয়ে আমরা দেখেছি যে প্রচুর আলোচনা হচ্ছে, আহ সেই ফোন কলগুলি প্রকাশের সময় তাদের প্রাইভেসির সেন্স কোথায় ছিল? তারা তখন সেই ফোন কলগুলির প্রাইভেসি চান নাই, শুধু নিজেদের দলের ফোন কলটা বের হয়ে যাওয়াতে প্রাইভেসির আপত্তি করেছেন, এবং যেখানে ভিকটিম নিজেই বলেছে যে সে নিজেই এই ফোন কল রেকর্ড করেছিল, এটা কোনো সিস্টেমে রেকর্ড হয় নাই। আরো মজার ব্যাপার দেখেন, তারা নানান ধরনের কথাবার্তা বলছেন, বলছেন এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, হ্যান ত্যান নানান কথাবার্তা হচ্ছে। কিন্তু কেউ এই কথাটা বলছেন না যে কোনো অবস্থাতেই কি আপনি কোন নারীকে অথবা কো ওয়ার্কারকে এই ভাষায় অ্যাপ্রোচ করতে পারেন, যে ভাষায় ছেলেটি মেয়েটিকে অ্যাপ্রোচ করেছে। এই ভাষাটির নিন্দা কিন্তু কেউ করে নাই, এই পার্টির তরফ থেকে কেউ করে নাই, বলে নাই যে এই না, কারণ ভাষাটাই ভুল। দর্শানোর নোটিশ তো দিয়েছে। ওনারা এর আগেও কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন একাধিক ব্যক্তিকে, যারা এনসিপির সঙ্গে জড়িত, দুর্নীতির অভিযোগ উঠেছিল তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন। তারপরে মিছিল করেছে অনেক গাড়ি বহর নিয়ে, সেখানেও কারণ দর্শাতে বলেছিলেন। এই কারণ দর্শানো কমিটিগুলি কারণ দর্শানো কি হয়েছে, কি কারণ দেখানো হয়েছে, এবং এই কারণ কি গ্রহণযোগ্য হয়েছে নাকি অগ্রহণযোগ্য হয়েছে, এই ব্যাপারে কোনো আপনারা পেয়েছেন? আপনি তো সাংবাদিক, আপনারা কোনো মন্তব্য পেয়েছেন তাদের? কোনো হুম। রিপোর্ট পেয়েছেন যে এই কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে এই উত্তর পেয়ে আমরা হুম। সন্তুষ্ট এই তদন্ত হয়েছি? কমিটির মতো। এটা অনেকটা তদন্ত কমিটির মত। হুম। হ্যাঁ, তো এই বিষয়টি হয়েছে। তার মানে দেখেন যে যারা সংস্কারের কথা বলছেন, যারা নারী কমিশন তৈরি করেছেন নারীর অধিকারকে এক উচ্চতম পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে,
শুধু নারী দিয়ে নারী কমিশন তৈরি করেছিলেন। সেই নারী কমিশনের যারা সমর্থক, তারা একজন নারীকে এই ধরনের আমি বলবো অশালীন যে প্রস্তাব, সেই প্রস্তাবের বিরুদ্ধে একটা নিন্দা করেন নাই, কারণ দর্শাতে বলেছেন। এই ধরনের প্রস্তাবে কি কারণ থাকতে পারে? আপনি তো একজন নারী, আমি আপনাকে প্রশ্ন করি, এই ধরনের প্রস্তাবের কি কারণ থাকতে পারে, কি কারণ দর্শানো যেতে পারে? আপনি বলেন, কিংবা আরেকজন পুরুষ আমাদের এখানে আছেন আমাদের সাথে, ওনাকে আমি প্রশ্ন করি, উনি আমার সিনিয়র। এই ধরনের একটা প্রস্তাবের পিছনে কি কারণ দেখানো যেতে পারে? যুক্তিসঙ্গত কারণ? এটার কোনো কারণ থাকতে হুম। পারে না, তাই না? এটা কি কারণ হতে পারে যে একজনকে কেউ এই ধরনের ভাষায়, এই অ্যাপ্রোচেরও কিন্তু ভাষা রয়েছে। আপনি যদি পশ্চিমা দেশে যান, যেখানে এই বিষয়গুলি অনেক উন্মুক্ত অনেক জায়গাতেই, সেখানেও কিন্তু পিক আপ লাইন্স বলে একটা কথা আছে। অ্যাপ্রোচ করার যে হুম। লাইন, সেটা একটা কথা আছে। যে কোনো কথা বলে কাউকে অ্যাপ্রোচ করা যায় না, মানে এটার একটা তাহলে কি আপনি সভ্যতা বলবেন এখানে ভদ্রতা আছে। ভাষার ব্যবহারে অসুবিধা, মানে না অশালীনতা? না, ভাষার ব্যবহারে অসুবিধা না, অতটুকু নিন্দাও তারা করছেন না। যে যে ভাষায় এই কথাটা বলা হয়েছে, নিন্দা না করে তারা বলছেন এই ভাষার কারণ দর্শাও। এই ভাষার কি কোনো কারণ দর্শানো যেতে পারে? যারা কিনা মিটিং শুরু করার সময় ব্রিটিশ কায়দায় বলেন আজকে আবহাওয়া খুব সুন্দর, হুম। তাদেরই সমর্থিত বা তাদেরই স্নেহধন্য দলের সদস্য এই ধরনের একটি প্রস্তাব করেন, তখন ব্রিটিশ কায়দা কোথায় থাকে? তো এই যে অদ্ভুত অবস্থা। তারপরে দেখেন, একজনকে অ্যাপ্রোচ করা হয়েছে আরেকজনের নামে নিন্দার বন্যায়, আরেকজনকে স্মিয়ার ক্যাম্পেইন চালানো হয়েছে তার বিরুদ্ধে। এবং আরো একটা মজার ব্যাপার আছে, তারা অতি সম্প্রতি তাদের গঠনতন্ত্রের খসড়া ঘোষণা করেছেন। সেই খসড়াতে তারা বলেছেন যে আহ আহ 15 সদস্যের কমিটিতে কমপক্ষে 3 জন নারী থাকতে হবে, এরকম আমি কিছু একটা দেখেছি। তার মানে হচ্ছে 20% অফ দ্য হোল। অথচ হুম। বাংলাদেশের নির্বাচন কমিশনের যে আহ রাজনৈতিক দলের জন্য যে আচরণ বিধি আছে, সেখানে বলা আছে যে সকল রাজনৈতিক দলে কমপক্ষে 33% নারীকে বিভিন্ন কমিটিতে রাখতে হবে, আমার যতদূর মনে পড়ে। হ্যাঁ, আর এরা কিন্তু, 33 জি। হ্যাঁ, 33%। এখানে আরো মজা আছে, এরা কিন্তু 100টা আসন চায় নারীর জন্য। 100টা আসন মানে হচ্ছে 400 আসনের সংসদ হইলে 25% অফ সংসদ। কিন্তু তারা নিজের দলে 20% দেয়, সংসদে তারা 25% চায়, নিজের দলে তারা 20% দেয়। চিন্তা ভাবনা করারও লোক নাই যে তারা নিজেরা নিজেদের গঠনতন্ত্র কিভাবে লিখছে, আর জাতির সংবিধান সংশোধন করার সময় কি চাইছে। নিজের দলে তারা 20%-এর বেশি দিতে রাজি না, জাতির জন্য তারা 25% চায়। তো এই জিনিসগুলি কিন্তু আমাদের চোখে লাগে। এবং আমি বারবারই বলছি যে এখানে কেউ কারো পক্ষে বিপক্ষে না। যেহেতু একটি সংস্কার প্রক্রিয়ার কথা হয়েছে এবং জাতি একটি রাষ্ট্রকে এবং সংবিধানকে এবং অন্য অনেক কিছুকে সংস্কার করার সুযোগ পেয়েছে, এইখানে আবেগ মুক্ত থাকা খুবই জরুরি। এটা খুবই লজিক্যাল হওয়া দরকার।